যাক বাবা, এতদিনে বুড়োটা মরলো। এভাবে কেন বলছো? ভুলে যেও না, যাকে তুমি বুড়ো বলছো সে আমার বাবা। আরে রাখো তোমার বাবা, প্রতিদিন কত টাকার ওষুধ কিনতো সে খেয়াল আছে? এখন বাকি আছে ওই বুড়িটা। বাবা মরে যাওয়ায় এখন সব সম্পত্তি তোমার মায়ের নামে। সেটাই তো হওয়ার কথা। তাই তো বলছি, এখন শুধু তোমার মাকে পটিয়ে সম্পত্তি নিজেদের নামে লিখিয়ে নিতে হবে। রাজীব ও তার স্ত্রী সেলিনা যখন এসব কথা বলছিল, তখনই রাজীবের ছোট ভাইয়ের স্ত্রী রিমি সেখানে আসলো। ভাবি, তাড়াতাড়ি একবার ওদিকে চলুন, মা সবাইকে ডাকছি। সে কি ছোট, এত সকাল সকাল মা ডাকছে? আবার কি হলো? সেসব তো জানি না, মায়ের শরীরটা তেমন ভালো না, তাই মা আপনাদেরকে ডেকে নিয়ে যেতে বললেন। বেশ, তুই যা, আমরা এক্ষুনি আসছি। শোনো, যা বলার এখনই বলবে, নইলে কিন্তু সব হাত ফসকে যাবে। তাই বলে বাবা মরেছে মাত্র 2 দিন হলো, এর মধ্যে এসব নিয়ে কথা বলবো? অত মিনমিন করো না তো, তাহলে তোমার মায়ের আদরের ছোট ছেলেই কিন্তু সব পেয়ে যাবে, আর তুমি বসে বসে হাত চুলকাবে। এবার চলো মায়ের ঘরে। আয় বাবা, আমার পাশে এসে একটু বস দেখি। একি মা, আপনাকে এমন দেখাচ্ছে কেন? শুনছো, আজই মায়ের জন্য একটা হরলিক্স নিয়ে এসো। বাবা চলে গেছে বলে তো আমরা মায়ের অনাদর করতে পারি না। ওসব পরে হবে বৌমা, আমি যে জন্য তোমাদের এখানে ডেকেছি সে কথাটা আগে শোনো। মা, তুমি একটু শান্ত হও দেখি, আগে সুস্থ হও, এরপর সব কথা হবে। না বাবা, তোর বাবা চলে গেছে, কবে দেখবি আমিও চলে যাব, কিন্তু তার আগে তার রেখে যাওয়া আমানত যে আমাকে সঠিক হাতে তুলে দিতে হবে। হ্যাঁ মা, তা আপনি ঠিক বলেছেন। কে কদিন এই পৃথিবীতে আছে তা তো আর কেউ জানে না, তাই সময় থাকতে এসব সেরে ফেলাটাই ভালো। এসব আপনি কি বলছেন ভাবি? আগে তো মায়ের সুস্থতা, এরপর ওসব। ছোট বউ, চুপ করো। এবার শোনো, তোমাদেরকে আমি এখানে কেন ডেকেছি। হ্যাঁ মা, বলো। তোমরা ভালো করেই জানো, তোমার বাবা মারা যাওয়ার আগে তার সম্পত্তি আমার নামে লিখে দিয়েছেন, যাতে তার মৃত্যুর পর আমাকে তোমাদের অনাদরে না থাকতে হয়। হ্যাঁ মা, তবে বাবা কিন্তু এটা খুব অন্যায় করেছেন। তিনি যদি তার সম্পত্তি তার বড় ছেলের নামে লিখে দিতেন, সে কি আর আপনার অনাদর করত? মা অন্তঃপ্রান্তার, সারাক্ষণ শুধু আপনার চিন্তা। শোনো বৌমা, আমি সবই জানি, তবে আমি কাউকে ঠকাবো না, সঠিক হাতে আমি সম্পত্তি তুলে দেব। শোনো মা, ওসব সম্পত্তি আমার লাগবে না, তুমি শুধু আমার সাথে থেকো। কি বলো রিমি? হ্যাঁ মা, আপনার ছেলে তো ঠিকই বলেছে, আপনিই আমাদের সবচেয়ে বড় সম্পত্তি। শোন ছোট, এসব হলো মন রাখা কথা। আপনি বলুন মা, টাকা না থাকলে ওরাই বা কি করে আপনার খেয়াল রাখবে? তা তো অবশ্যই, তবে এই সম্পত্তি আমি শুধু শুধু কাউকে লিখে দেব না, এর জন্য ওদের 2 ভাইয়ের মধ্যে একটা প্রতিযোগিতা করা হবে। প্রতিযোগিতা? না মা, ওসব প্রতিযোগিতায় আমি থাকবো না, সম্পত্তি আমার লাগবে না, তুমি ওসব ভাইয়ের নামে লিখে দাও। সত্যি? সজীব ছোট হলে ওর মাথায় অনেক বুদ্ধি, বড় ভাইয়ের নামে লিখে দিলে ও কি আর তোমাদেরকে ফেলে দেবে? না না, প্রতিযোগিতা হবে, আর সে প্রতিযোগিতায় যে জিতবে সেই পাবে এই সম্পত্তি, যে হেরে যাবে তাকে এই হার মেনে নিতেই হবে। তা তো নিতেই হবে। কি হলো, তুমি চুপ করে রইলে যে? ও আর কি বলবে, ওর হয়ে তো তুমি সব বলে দিচ্ছ। না মানে, আচ্ছা মা, তোমার যা ভালো মনে হয় তাই করো, কিন্তু প্রতিযোগিতাটা কিসের? সেটা আমি কাল সকালেই তোমাদেরকে জানাবো। প্রতিযোগিতাটা কয়েক ভাগে করা হবে। এখন তোমরা এসো, আমি বিশ্রাম করব। হ্যাঁ মা, আপনি অনেক কথা বলেছেন, এবার একটু শুয়ে পড়ুন দেখি। রিমি তার শাশুড়ির মাথায় হাত বুলিয়ে দিল। অন্যরা সবাই বাইরে চলে গেল। এটাই কিন্তু একমাত্র সুযোগ, তোমার মা যে প্রতিযোগিতায় করুক না কেন, তোমাকে কিন্তু জিততেই হবে।
হ্যাঁ, সেটা তো হবেই। দেখি কাল সকালে আবার মা কি বলেন। পরদিন সকালে রাজিমের মা সবাইকে নিয়ে তাদের এক জমির কাছে গেল। শোনো বাবারা, তোমাদের প্রথম প্রতিযোগিতা এখানেই হবে। এখানে আবার কি প্রতিযোগিতা মা? এই যে জমিটা দেখছো, এটা পরিত্যক্ত হয়ে আছে। এই জমির অর্ধেকটা রাজীব আর বাকি অর্ধেকটা সজীব খুব সুন্দর করে পরিষ্কার করবে, যাতে এখানে কোনো কিছু চাষ করা যায়। কিন্তু মা, এখানে তো অনেক আগাছা জমে আছে, সব কাজ ফেলে আমি কি করে এসব করব? সে কি কথা? মা যখন বলছেন একদিন না হয় কাজে নাই গেলে। শোনো বাবা, সম্পত্তি পেতে হলে এই কাজ তো তোমাদেরকে করতেই হবে। আমাকেও তো দেখতে হবে তোমরা তোমার বাবার ফেলে রাখা সম্পত্তিকে ভালোভাবে কাজে লাগাতে পারো কিনা। আচ্ছা মা, তুমি একদম চিন্তা করো না, এবার বাড়ি ফিরে যাও। রিমি, মাকে বাড়িতে নিয়ে যাও। আচ্ছা মা, আমার সাথে চলুন। রিমিও তার শাশুড়ি চলে যেতেই রাজি বলল, ধুর, ভালো লাগে না, এখন এই নোংরাও আমাকে ঘাটতে হবে। এভাবে কেন বলছো ভাইয়া? এই জমি তো আমাদেরই। তাছাড়া এত ভালো একটা জমি, এখানে তো খুব সহজেই যে কোনো কিছু চাষ করা যাবে। শুধু শুধু ফেলে রেখে কি লাভ? হা 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 হা, কিছু মনে করো না ভাই। আসলে এসব চাষাবাজের কাজ তোমার বড় ভাইকে মানায় না, এসব তোমাকেই মানায়। তুমি তো সারাদিন বাড়িতেই পড়ে থাকো। দেখো, চাষাবাদের কাজ করে যদি কিছু কপালে জোটে। তুমি যাই বলো না কেন ভাবি, এখানে আমি ঠিক ফসল ফলিয়ে তোমায় দেখিয়ে দেব। এ কথা বলে সজীব সেখান থেকে চলে যেতেই রাজীব বলল, কি জ্বালায় পড়লাম বলো দেখি, এখন এসবও কি আমায় করতে হবে? রাগ করছো কেন? বুদ্ধি থাকলে কোনো কাজই হাতে করতে হয় না। মা বলেছে বলে এসব তোমাকেই করতে হবে নাকি? কিছু টাকা দিয়ে লোক লাগিয়ে কাজটা করাও। যদিও কিছু খরচা হবে, তবে এতে আখেরে তোমারই লাভ হবে। তোমার মাথায় এত বুদ্ধি, ভাবলেই অবাক লাগে। আমি এখনই কাজের লোকের খোঁজ করছি। রাজীব লোক লাগিয়ে জমির অর্ধেকটা পরিষ্কার করে ফেললো। অন্যদিকে সজীব সারাদিন খেটে নিজে হাতেই জমি পরিষ্কার করলো। এই তো সবটা পরিষ্কার হয়ে গেছে। এবার বরং এখানে কিছু মিষ্টি কুমড়ো আর করলার বীজ ছিটিয়ে দিই। সজীব জমির আগাছা পরিষ্কার করে সেখানে নানা সবজির বীজ ছড়িয়ে দিল। পরদিন সকালে তাদের মা এসে জমি দেখে বলল, বাহ, জমিটা তো দেখছি দারুণ পরিষ্কার হয়েছে। তবে রাজীবের অংশটা কিন্তু একটু বেশি পরিষ্কার হয়েছে। তা তো হবেই, সাধে তো আর এত পরিষ্কার হয়নি, এর জন্য ভালো পয়সাও খসাতে হয়েছে। 3টে লোক মিলে কাজ করেছে, তবেই না এত পরিষ্কার হয়েছে। তার মানে জায়গাটা তুমি মানুষ দিয়ে পরিষ্কার করিয়েছো? হ্যাঁ মা, কি করবো বলো? আমাকে তো আর সজীবের মতো বসে থাকলে চলে না, আমাকে তো ব্যবসাটাও দেখতে হয়। হ্যাঁ মা, ভাইয়ের তো সময় কোথায়? তবে আমার কাজ পরিষ্কার না হলেও আমি কিন্তু এখানে সবজির বীজ ছড়িয়েছি। এখন ভালো মতো পানি দিলে অল্প দিনেই টাটকা সবজি খাওয়া যাবে। তাহলে তো ভালোই হবে। এবার শোনো, তোমাদেরকে প্রতিযোগিতার দ্বিতীয় ভাগটা বুঝিয়ে দেই। কিন্তু মা, তুমি তো এখনো বললে না এই প্রতিযোগিতায় কে জিতেছে। সেটা সব শেষে তোমাদেরকে জানানো হবে। এবার তোমাদেরকে পরের প্রতিযোগিতাটা সম্পর্কে বলি। এই নাও, আমি তোমাদের দুজনকে 1000 করে টাকা দিচ্ছি। এই টাকা দিয়ে তোমরা তোমাদের মন মতো বাজার করবে। যার বাজার আমার ভালো লাগবে সেই জিতবে। এ আর এমন কি কাজ? দাও মা, এখনই বাজারে যাচ্ছি। সেলিনা, বাজারে ব্যাগটা দাও দেখি। চলো বাড়িতে, আমি তোমায় ব্যাগ দিচ্ছি। সেলিনা আর রাজীব বাড়িতে চলে গেল। তখন রিমি সজীবকে ডেকে বলল, সব টাকা কিন্তু শুধু সবজি আর মাছ মাংস কিনে ফুরিয়ে ফেলো না। মায়ের ওষুধ কিন্তু ফুরিয়েছি,
আগে ওষুধ কিনে যা টাকা বাঁচে তাই দিয়ে যা হয় কিনে এনো। আমি তো ভুলেই গিয়েছিলাম। চলো, আমাকে আগে মায়ের প্রেসক্রিপশনটা দাও। বেশি করে খাসির মাংস কিনবি, বুড়িটা মাংস খেতে খুব ভালোবাসে। কথায় কথায় মাকে বুড়ি বলাটা বন্ধ করো তো। এত দরদ? বেশ, বলবো না। এই নাও ব্যাগ, এবার বাজারে ছোট। ব্যাগ নিয়ে রাজীব বাজারে চলে গেল। অন্যদিকে সজীব মায়ের ওষুধ কিনে মনে মনে ভাবলো, ওষুধ কিনতেই তো 700 টাকা খরচ হয়ে গেল। এবারে 300 টাকা দিয়ে কি কিনবো? এই টাকা দিয়ে বরং কিছু সবজি কিনে নিয়ে যাই। মায়ের স্বাস্থ্যের জন্য এখন এগুলোই বেশি দরকার। সজীব বাকি টাকা দিয়ে সবজি কিনে বাড়ি ফিরল। বাহ, সারা বাড়ি কি সুন্দর পোলাওয়ের গন্ধে মোমো করছে। হ্যাঁ মা, আপনার ছেলে তো জানেই আপনি পোলাও আর খাসির মাংস খেতে খুব ভালোবাসেন, তাই তো আপনার জন্য এসব কিনে এনেছি। নিন মা, খেতে বসুন। কিন্তু ভাবি, এসব তেলযুক্ত খাবার তো মায়ের জন্য ভালো না। দেখলেন মা, আপনার ছোট বউ কি বলছে? নিজের বর বাজার থেকে সবজি এনেছে তাই আপনাকে মাংস খেতে দেবে না। বলি মা তো দুজনকে 1000 করে টাকা দিয়েছিল। তোর বর যে সবজি আনলো, বাকি টাকা গেল কোথায়? বাকি টাকা দিয়েও মায়ের জন্য ওষুধ কিনে এনেছে, সেগুলো তো ফুরিয়ে গেছে। ওষুধ তো বেশি জরুরি। হ্যাঁ বুঝলাম, এবার আমায় খেতে দাও। এই নিন মা, আরো 2 পিস মাংস খান। আর মাংস দিও না মাকে, মা তো এবার অসুস্থ হয়ে পড়বে। চুপ কর তো, মাকে একটু শান্তি করে খেতে দে। নিন মা। সেলিনা তার শাশুড়ির পাতে আরো 2 টুকরো মাংস তুলে দিল। তখনই হঠাৎ তাদের শাশুড়ি অসুস্থ হয়ে পড়ল। কি হয়েছে মা? আপনি এমন করছেন কেন? কোথায় গেলে? একবার এদিকে এসো। কি হলো? আমার যেন কেমন লাগছে খোকা, বুকে বড্ড ব্যথা করছে। এজন্যই বলেছিলাম মা, আপনার এসব প্রতিযোগিতা না করে বড় ছেলের নামে সম্পত্তিটা লিখে দিন। এবার যদি আপনার কিছু হয়ে যায়। এসব আপনি কি বলছেন ভাবি? মা, ঘরে চলুন। মা, আর তোমাকে এসব সম্পত্তি নিয়ে ভাবতে হবে না। আমার এসব চাই না। এসব তুমি বড় ভাইয়াকেই লিখে দাও। কিন্তু তুমি সুস্থ হয়ে ওঠো। তাই বললে চলে নাকি? আর তো একটা ধাপ বাকি, তারপর আমি মরে গেলেও আমার কোনো দুঃখ থাকবে না। মা, এসব মোটেও বলবেন না। যাও তো, এক্ষুনি ডাক্তার মশাইকে ডেকে আনো। এত ব্যস্ত হচ্ছ কেন? এই তো এখন আমি বেশ আছি। একবার রাজীব আর বড় বৌমাকে ডেকে আনো। আচ্ছা মা, যাচ্ছি। ডেকেছো মা? দেখো মা, আর এসব প্রতিযোগিতা ভালো লাগছে না। তুমি এবার যাকে যা দেওয়ার তা দিয়ে দাও দেখি। হ্যাঁ বাবা, তাই তো ডাকলাম। বেশ, তোরা যখন আর চাচ্ছিস না, তবে এই অবধি থাকুক। কাল সকালেই আমি তোদেরকে তোদের ফলাফল জানিয়ে দেব। আচ্ছা মা, তাহলে আমি চললাম। পরদিন সকালে সজীব যখন বাইরে থেকে আসছিল, তখন সে দেখলো এক বৃদ্ধ ভিক্ষুক গাছের নিচে বসে কাঁদছে। এ কি, ওই বৃদ্ধ চাচা ওই গাছের নিচে বসে ওভাবে কাঁদছে কেন? এই যে চাচা, কি হয়েছে আপনার? এখানে বসে ওভাবে কাঁদছেন কেন? কি করব বলো বাবা, কাল রাত থেকে না খেয়ে আছি। কেউ আমায় দুটো খেতে দিচ্ছে না। খিদের যন্ত্রণা যে আর সইতে পারছি না। আহারে, চিন্তা করবেন না চাচা, আপনি চলুন আমার সাথে, আমি আপনাকে খাওয়াবো। কিন্তু বাবা। কোনো কিন্তু নেই। সজীব বৃদ্ধ ভিক্ষুককে সাথে নিয়ে বাড়িতে গেল। সজীবকে দেখেই রাজীব রেগে গিয়ে বলল, দেখো মা, তোমার ছোট ছেলের কি আক্কেল! এখানে এত জরুরি একটা কাজ ফেলে সকাল সকাল টই টই করে বেড়াচ্ছে।
কিরে বাবা, কোথায় গিয়েছিলি? ভুলে গিয়েছিস আজ তো ফলাফলের দিন। সেসব পরে হবে মা। রিমি শোনো, এখনই এই চাচাকে কিছু খেতে দাও। কিন্তু ঘরে তো কিছুই নেই, শুধু তোমার খাবারটাই আছে। ওটাই দাও, আমার তেমন খিদে নেই। রিমি খাবার এনে ভিক্ষুককে দিতে রাজের বাবারও রেগে গেল। যত সব আদিক্ষেতা, কোথেকে যে এসব ছোট লোক জোটায় তোমার ছেলে? এভাবে কেন বলছো বাবা? খিদের জ্বালায় পথে নেমেছি, তাই বলে? যা বলেছি সত্যি তো বলেছি। তাই বুঝি? বেশ, তবে তাই হোক। এবার থেকে তোমাদের মুখে থেকে যা বেরোবে তা যেন সত্যি হয়েই বের হয়। চলি বাবা। ভিক্ষুকটা হাসতে হাসতে চলে গেল। তখনই একটা সোনালী জ্যোতি বেরিয়ে রাজীব আর সেলিনার শরীরে ঢুকে গেল। সাথে সাথে রাজীব আর সেলিনা গটগট করে সত্যি বলতে লাগলো। দেখো মা, সম্পত্তি আমায় দেবে কিনা বলো, নইলে রোজ রোজ তোমার পেছনে এত টাকা আমি খরচ করতে পারবো না। আমি কি বলছি? ঠিকই বলেছ, সম্পত্তি পেতে হলে এবার মনে হচ্ছে বুড়িটাকেই আগে মারতে হবে। হায় হায়, এসব আমি কি বলছি? মুখ দিয়ে এভাবে সত্যি বেরিয়ে যাচ্ছে কি করে? ছি ছি, বৌমা, তোমাদের মন এত ছোট। মন বড় দিয়ে কি করবো বলো মা? পকেটটা তো বড় করতে হবে। ওরে বাবা, আমি এরকম সত্য বলছি কি করে? চুপ করো, নইলে সব সত্যি বেরিয়ে যাবে। সম্পত্তি পাওয়ার লোভে আমি যে তোমার বাবার মৃত্যু কামনা করতাম সেটাও মুখ ফসকে বেরিয়ে যাবে। সেলিনা এই কথা বলেই নিজেই নিজের মুখ চেপে ধরলো। ছি ভাবি, আপনাদের মন এত নোংরা। ওরা মুখে না বললেও ওদের হাব ভাব এসব আমি আগেই বুঝে গেছি, তবুও ফলাফল আমি বলবই। না মা, এই সম্পত্তি আমার চাই না। শোন বাবা, যেই দায়িত্ব আমি কাঁধে নিয়েছি তা তো আমাকে পূরণ করতেই হবে। প্রথম ধাপের কথা বলছি, আমি তোদের দুজনকেই জমিটা পরিষ্কার করতে দিয়েছিলাম, কারণ আমি দেখতে চেয়েছিলাম কে কতটা যত্ন নিয়ে কাজটা করে। 350 টাকা খরচ করে জমিটা পরিষ্কার করিয়েছি। এবার যদি না জিতি সব টাকাই জ্বলে যাবে। ওখানেই তুই ভুলটা করেছিস, কারণ নিজের জমির প্রতি তোর নিজেরই কোনো মায়া নেই, তাই তো বাড়তি টাকা খরচ করে জমিটা বাইরের লোককে দিয়ে পরিষ্কার করিয়েছিস। কিন্তু সজীব ওটা নিজের হাতে পরিষ্কার করেছে। শুধু তাই না, ওখানে সবজিও বুনেছে, তাই ওই ধাপের বিজয়ী সজীব। 350 টাকা পুরোটাই জলে গেল, কিন্তু খাসির মাংস, পোলাও এসব তো আপনার বড় ছেলেই খাইয়েছে। কবজি ডুবিয়ে খেলেন, এবার তো সম্পত্তি দিন। তা খেয়েছি বটে, কিন্তু তাতে আমার শরীর খারাপই হয়েছে। উল্টো দিকে বাজারের যে টাকা দিয়েছি তা দিয়ে কিন্তু সজীব ওসব কেনেনি, বরং সে টাকা দিয়ে আমার ওষুধ কিনে বাকিটা দিয়ে সবজি কিনেছে, যার দুটোই আমার শরীরের জন্য উপকারী। তাই এই ধাপেও বিজয়ী সজীব। সব গেল, দেখলে তো, বুড়িটা তোমার শেষে জলেই ডুবালো। আমার যে কি হলো, মুখ দিয়ে ভাবে সত্যি বেরোচ্ছে কিভাবে? মনে হয় ভিক্ষুক চাচার কথাটা লেগে গেছে, তাই আজ আপনাদের মনের নোংরামি সত্যি হয়ে মুক্তি বেরিয়ে আসছে, না হলে তো আপনাদের এই রূপটা আমরা দেখতেই পেতাম না। একদম চুপ, দেখলে তো, যাকে এত মা মা করতে সেই বুড়ি তোমায় ডোবালো, আর সব সম্পত্তি ছোট ছেলেকেই দিয়ে দিল। চুপ, একদম চুপ। খবরদার আমার মাকে বুড়ি বলবে না। বেরিয়ে যাও এক্ষুনি বাড়ি থেকে। এতদিনে আমি তোমার কথা আমার মা ভাইকে খারাপ চোখে দেখেছি। এসব তুমি কি বলছো? ঠিক বলছি, বেরিয়ে যাও। এই সম্পত্তি আমার চাই না মা, আমায় তুমি ভুল বুঝো না। আমায় ক্ষমা করে দাও মা, আমায় ক্ষমা করে দিন, দয়া করে আমায় তাড়িয়ে দেবেন না। ওঠো বৌমা, আমি কাউকেই তাড়াবো না। আমি তোমাদের পরীক্ষা নিচ্ছিলাম ঠিকই, তবে এই সম্পত্তি আমি আমার 2 ছেলেকেই দেব।